মবকে বোঝা যাবে মানে একটা সংগঠিত শক্তির সঙ্গে মব শব্দটার যে বিরোধিতা তার যে সেইটা দিয়ে বোঝা যাবে। একটা সংগঠিত শক্তি, তাদের একটা নেতা থাকে, তাদের একটা উদ্দেশ্য থাকে, তারা একটা কর্মসূচি ঘোষণা করে, তারা অর্গানাইজড হয় এবং সেই জন্য তারা হয়তো মানববন্ধন করে, মিছিল করে, তাদের দাবি দাওয়াটা তোলে। আর মবের হচ্ছে কোনো আগামাথা নাই, সে খুব কেওটিক থাকে এবং তার মধ্যে কেউ না কেউ ঢুকে তাদের স্বার্থগুলো সিদ্ধি করে নেয় আসলে। ফলে এই মব যেটা জাস্টিস বলা হচ্ছে, মবের সঙ্গে জাস্টিস শব্দটা যায় না। যেমন বৃক্ষের যেরকম মরুভূমি হয় না, এটাকে অক্সিমরন বলে, যে আমরা বলি যে ওপেন সিক্রেট, তো যেটা ওপেন সেটার সিক্রেট থাকে না, তো যেটা মব হয় সেটার জাস্টিস হয় না। আমরা বলছি মব ভায়োলেন্স। এইটা একটা জঙ্গলের আইন আসলে, একটা জঙ্গলের সন্ত্রাস তৈরি করে। মিটফুটে হাসপাতাল আমরা দেখলাম যে কীভাবে মানুষকে থেতলে কংক্রিটে দিয়ে মেরে ফেলা হলো। ইভেন ঢাকা ইউনিভার্সিটি হলে মনে আছে কিনা 5 আগস্টের পরপরই একজনকে কীভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তো এইটা কোনো বিচার করে না। কিংবা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে শিবিরের ট্যাগ দিয়ে, একটা হিন্দু ধর্মের ছেলে কিন্তু আসলে। সো এইটা একটা হুজুগ তুলে একদল লোক না বুঝে একত্রিত হয় এবং কেউ হয়তো লিড করে এবং কেউ হয়তো জানেও না। ওই যে অনেক সময় পকেট মার ধরা পড়লো, অনেকে বলে না একটু দাঁড়াও আমি একটা টানা কিল দিয়ে আসি, ওর পকেট কিন্তু মারা হয় না, ও জানেও না কাকে কী করা হচ্ছে। তো সেরকম একটা মব সাইকোলজি আসলে কাজ করে, হুজুগ কাজ করে আসলে। একজন করছে, আমিও যে করি, আমি ঠিক জানি না এর উদ্দেশ্য কী, এর পরিণতি কী হবে ঠিক জানা যায় না। সো এটা এলোমেলো নিয়ন্ত্রণহীন যে অবস্থা, এটাকে আমরা বলতে পারি এটা মব আসলে। এইটা হচ্ছে আসলে কি মানে 5 আগস্টের আগে আমাদের পুলিশ যেভাবে নির্লজ্জ দলীয়করণ হয়েছিল, যে একটা বিশেষ রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে ব্যবহার হতো এবং তারা 5 আগস্টের যে হত্যাযজ্ঞে পুলিশ কিন্তু দারুণভাবে এটাকে ভয়ঙ্করভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। তারা 1,500-2,000 মানুষকে মেরেও ফেলেছে। ফলে 5 আগস্টের পরে অনেক থানা থেকে কিন্তু পুলিশ পালিয়েছে, আমরা জানি। তাদের ড্রেস চেঞ্জ করে সিভিল ড্রেসে পালিয়ে চলে গেছে, অনেকে অন্য দেশেও হয়তো চলে গেছে, অনেকে চাকরিচ্যুতি ঘটেছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারীর যে প্রাথমিক যে বাহিনী তো পুলিশ আসলে, তার কাছে আমরা যাই, তাদের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে, একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ফলে মানুষ মনে করছে যে এখন আমি আইন শৃঙ্খলা হাতে তুলে নিতে পারি, কারণ পুলিশ আমাকে এখন আর কিছু করবে না, কারণ পুলিশের সেই নৈতিক মোরাল পজিশনটা নষ্ট হয়ে গেছে। কাজে যে যার মতো করে একটা গ্রুপ তুলে কোনো একটা কোম্পানির কাছে যাচ্ছে, তাদের চাঁদা দাবি করছে, কারো বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে, বলছে ওকে সরে যেতে হবে, তাকে পদত্যাগ করাতে হবে। তো সেই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করতে পারছে, কারণ যে বৈধ আইনগত যে প্রতিষ্ঠান পুলিশ, তার অনুপস্থিতির কারণে, পুলিশের নেতিবাচক ভূমিকার কারণে, এবং পুলিশকে যেহেতু একদম টোটালি একটা স্বৈরাচারের দোষী হিসাবে ট্যাগ দেওয়া সম্ভব হয়েছে, এর বাইরেও যে আরও পুলিশ থাকতে পারে, নির্দলীয় পুলিশ থাকতে পারে, বাংলাদেশ তো সেই অবস্থা আমরা দেখি না। এই পুলিশের অনুপস্থিতির সুযোগেই এই মবগুলো তৈরি হচ্ছে বলে আমার আসলে মনে হয়। আরেকটা ব্যাপারও মনে হয়, আরেকটা সাইকোলজির পেছনে কাজ করে, যেটা গত 16 বছর আমরা দেখেছি যে র্যাব এবং বিভিন্ন যৌথ বাহিনী ক্রস ফায়ার দিত, মানুষকে ধরে নিয়ে কোনো বিচার না করে, আইন আদালত না করে তাদেরকে মেরে ফেলতো। নানান জায়গায় আমরা দেখেছি। একটা কক্সবাজারের একটা কাউন্সিলরের ঘটনা তো পুরো দেশব্যাপী আলোড়ন তুলেছিল, তার মেয়ের যে কান্না এবং চিৎকার। তো মানুষের মধ্যে একটা সাইকোলজি তৈরি হয়েছে যে যেহেতু বাহিনীর পোশাক পরে কাউকে মেরে ফেলা যায়, ক্রস ফায়ার দেওয়া যায়, কাজে আমিও কেন ক্রস ফায়ার করতে পারি না। আমি নাম দিয়েছি সোশ্যাল ক্রস ফায়ার। আপনার মনে আছে কিনা, গাবতলীতে 6 জন কিশোরকে কিন্তু শবে বরাতে রাতে পিটিয়ে মেরেছে মানুষ। র্যাব যেরকম মানুষকে মেরে ফেলে বিচার না করে, সাধারণ মানুষ ভাবতেছে যেহেতু আইন পোশাক পরে এটাকে মারা যায়, তাহলে আমিও এটা করে ফেলি। একটা সামাজিক ক্রস ফায়ারের শিকার কিন্তু অনেকে হচ্ছে। এই মবের মধ্যে দেখবেন যে একটা সোশ্যাল ক্রস ফায়ার একটা নমুনা কিন্তু আপনি খুঁজে পাবেন। একটা মানুষকে চর মারা, ঘুষি মারা যদিও অন্যায়, কেউ কাউকে মারতে পারে না, সেটা এক কথা, কিন্তু একেবারে মৃত্যু নিশ্চিত করা, তাকে হত্যা পর্যন্ত নিশ্চিত করা, এইটা আমার কাছে মনে হয় যে আমাদের টোটাল সমাজ মনস্তত্ত্বের মধ্যে একটা সোশ্যাল সাইকোলজি কোথাও যেন আছে, যে আমিও হাতে তুলে নিতে পারি, আমিও ক্রস ফায়ার করতে পারি। এই সোশ্যাল ক্রস ফায়ারের শিকার অনেকেই হয়েছে কিন্তু আসলে না। সেইটা হচ্ছে কি, পুরো পৃথিবী জুড়ে আমরা দেখেছি আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যখন এই ধরনের গণ অভ্যুত্থান হয় কিংবা একটা বিপ্লব হয় কিংবা একটা সরকার দীর্ঘ সময় ছিল, তার তো দীর্ঘ কায়েমি স্বার্থ একদম সমাজে, রাষ্ট্রের পরতে পরতে থাকে। তো এইটাকে সাময়িক যে একটা উৎখাত হয়েছে, কিন্তু ব্যবস্থার তো বদল হয়নি আসলে। এবং অনেক দেশে আমরা দেখেছি অনেক বছর লাগে, 25-30 বছর লাগে এই বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনে আনার জন্য, মানে এত বছর পর্যন্ত লাগে। কাজে সরকারের যেটা হয়েছে, সরকার এসে 5 তারিখের পরে, কিন্তু সরকার কাজ করবে কাকে দিয়ে?
পুলিশকে দিয়ে সে কাজ করবে, সে আনসারকে দিয়ে কাজ করবে। আমরা দেখলাম যে পুলিশ তো পালিয়ে গেল আসলে, পুলিশের নেতিবাচক ভাবমূর্তি উদ্ধার হতে পারেনি। আনসার বিদ্রোহ একটা হয়েছে, আপনি দেখেছেন, আনসারদের প্রতি মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে। কাজে সরকারও তো আন্তরিক, তারাও তো কাজ করতে চায়, কিন্তু তার যে মোরাল অথরিটি কিংবা যাদেরকে দিয়ে তারা কাজ করবে, সেই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনীর সঙ্গে সরকারের, পুলিশের সঙ্গে যে সরকার যে সমন্বয়, সে একটা চূড়ান্ত সমন্বয়হীনতা কিন্তু আছে। এবং সবচেয়ে বিপজ্জনক কথা হচ্ছে এই যে সমন্বয়হীনতা আছে কিংবা সরকারের নৈতিক কর্তৃত্ব পুলিশের সঙ্গে যোগাযোগটা নাই, এই যে মানুষের মধ্যে ধারণাটা প্রবল হয়ে গেছে। যতটা আছে তার চাইতে হয়তো পারসেপশন কিংবা ধারণা অনেক বেশি। ফলে মানুষ মনে করছে যে এইটা একটা ব্যবসায়ীকে জিম্মি করা যায়, একটা টেলিভিশনকে ঘেরাও করে তার বার্তা সম্পাদককে এখান থেকে উৎখাত করা যায়, সম্পাদককে চেঞ্জ করা যায়, মালিককে আটকে ফেলা যায়, এবং বড় বড় ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকার চাঁদা দাবি করা হচ্ছে, এবং এটা প্রান্তিক পর্যায়ে কিন্তু হচ্ছে। ওই যে বললাম পারসেপশন, যে সরকার বোধহয় ঠিক জায়গায় নাই, তার সঙ্গে বোধহয় সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সমন্বয়টা ঠিকমতো হচ্ছে না। আর এই পারসেপশনটা অনেক বেশি প্রবল হয়ে গেছে। সেই কারণে মনে করছে যে আমি এটা করে পার পেয়ে যাব, আমাকে ধরার মতো জায়গা আসলে নাই। আর সরকারের মূল মনোযোগ দেখবেন যে সংস্কারের দিকে চলে গেছে। এখন তো নির্বাচন একটা বড়, সরকারের একটা বড় জায়গা, সেই দিকে গেছে। কাজে প্রতিদিনকার মানুষের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং যে বাজে অবস্থা, সেই দিকটার দিকে খুব বেশি মনোযোগ আছে বলে মনে হয় না। আরেকটা বড় ঘটনা ঘটেছে, 5 তারিখের পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছিল, ব্রিগেডিয়ার সাখাওয়াত, এটা আমার খুব আন্তরিকভাবে মনে হয় উনি বোধহয় পারতেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো চাইতে উনি ভালো করতে পারতেন। কারণ উনি একটা সেনাবাহিনী থেকে ওখানে ছিলেন, সিভিল সোসাইটি আমাদের সঙ্গে তিনি অনেক কাজ করেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের মধ্যে ছিলেন, বহু গ্রামে গঞ্জে জেলায় তিনি সফর করেছেন, তার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কীভাবে করা যায়। কিন্তু একদম 1 সপ্তাহও হয় নাই তাকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও একটা মানুষের মধ্যে ধাক্কা হয়েছে যে এটা স্বরাষ্ট্রমন্ত্রীও ঠিক উপদেশটা বললেও আমরা আসলে 2 দিন একটা, ওইটাও একটা মবের মতো একটা চিৎকার চেঁচামেচি করে তাকেও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। এবং যাকে দেওয়া হয়েছে ও বললাম শুরুতেই, তার মানে এই লোকটা এই দায়িত্বে ছিল না, তাকে তাৎক্ষণিকভাবে রিপ্লেস করা হয়েছে। এই যে শুরুতেই যে স্বরাষ্ট্র উপদেষ্টার তাৎক্ষণিক রিপ্লেসমেন্ট, যেটা আসলে না, একটা প্রক্সিকে দেওয়া হয়েছে, এই পারসেপশনও মানুষের মধ্যে কাজ করে বলে মনে হয়। এবং যিনি আসছেন তার বাক্য, শব্দচয়ন এবং বাংলাদেশের রাষ্ট্র সমাজ বোঝার ক্ষেত্রে আমার মনে হয় ব্রিগেডিয়ার সাখাওয়াতে যেটা ছিল অনেক অনেক গ্যাপ আছে, ঘাটতি আছে, সেটা কিন্তু আমরা টের পাই। যেমন মিডিয়াতে কথা বলেন, সেই কনফিডেন্সটা তার মধ্যে দেখি না। তো তার যদি কনফিডেন্সটা না থাকে, তখন মানুষ বুঝেই নেই যে এই খুব দুর্বল, এখানে অনেক কিছু করা সম্ভব, মবও করা সম্ভব, চাঁদাবাজিও করা সম্ভব, সিন্ডিকেট সেগুলোই করছে আসলে নানান ফর্মে। না, আমি এইটাই বললাম যে আমরা এই 5 আগস্টে এত বড় গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ব্যক্তি স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু যে ব্যবস্থা, যে আওয়ামী লীগের 16 বছরের যে দুর্নীতির কাঠামো যে ছিল, যে চাঁদাবাজির কাঠামো ছিল, যে লুণ্ঠনের কাঠামো ছিল, যে টেন্ডারবাজি ছিল, এবং যে ধরনের মাস্তানতন্ত্র ছিল, আসলে আমরা দেখেছি রাষ্ট্র সরকারের মধ্যে রিডিউসড হয়ে গেছিল, রাষ্ট্র আর সরকার একাকার হয়ে গেছিল, সরকার আবার পলিটিক্যাল পার্টির মধ্যে রিডিউসড হয়ে গেছিল, সরকার কিছু না, পার্টি কি বলে সেইটা, পার্টি রিডিউসড হয়ে গেছিল মাস্তানতন্ত্রের মধ্য দিয়ে। কাজে ওই যে মাস্তানতন্ত্রের 16 বছরের যে হ্যাংওভার, এই হ্যাংওভারটা কিন্তু এখনও কাটেনি। সেইটি যেহেতু ব্যবস্থার মধ্যে সেই উপাদানগুলো রয়ে গেছে, সেই সুবিধা যারা আন্দোলন করেছে তারা এটিকে ব্যবহার করছে একটা শক্তি হিসেবে, এবং এটিকে জিম্মি করে আগের সরকার যে ধরনের সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করতো, একইভাবে সেই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করছে। এবং একই ঘটনার সঙ্গে যুক্ত যে সরকারের যে মোরাল অথরিটি এবং পুলিশের যে নেতিবাচক ভাবমূর্তির অভাব, এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সঙ্গে যে সমন্বয়হীনতা স্পষ্ট, এইসব কারণে আমার যেটা মনে হয় যে সমন্বয় পরিচয়ে, বৈষম্যবাদী ছাত্রদের পরিচয়, ইভেন একটা পলিটিক্যাল পার্টি, খুবই বৃহৎ পলিটিক্যাল পার্টি, তাদের নামেও সারা দেশে জেলা উপজেলায় যেভাবে চাঁদাবাজি এবং লুণ্ঠনের অভিযোগ উঠছে, আসলে সেটা কিন্তু থামানো যাচ্ছে না। তাদের যে নেতা, তিনি খুব সিরিয়াস। আমি দেখলাম যে তাদের প্রায় 4500 নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে, এবং ওই পলিটিক্যাল পার্টির নিজেদের অন্তর্কন্দলে 100রও বেশি মানুষ কিন্তু নিহত হয়েছে। আপনি বললেন যে গাজীপুরে প্রায় 100 জনের মধ্যে আসলে মব ভায়োলেন্স করে, যেহেতু গাজীপুর একটা ফ্যাক্টরি, একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, প্রচুর কাঁচা টাকা ওইখানে লেনদেন হয় আসলে, তো ফলে জুট ব্যবসা আছে ওইখানে, চাঁদাবাজি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, হিউজ টাকার একটা ট্রানজ্যাকশন হয়। সেখানে দেখবেন যে চাঁদাবাজি কিংবা এই ধরনের মব সন্ত্রাসের ঝোঁকটা আসলে অনেক বেশি হচ্ছে। তো আমার যেটা বললাম যে অনেক দেশে এটা হয়েছে 10, 12, 15, 20 বছর পর্যন্ত লাগে এটাকে কন্ট্রোল করতে, এবং কোনো যে কন্ট্রোল করতেও পারে নাই,
এটা বলা 1945 থেকে শুরু করে 2014 পর্যন্ত আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার যতগুলো দেশে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তার মধ্যে মাত্র 60 ভাগ দেশ অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পেরেছে। এটাকে বলে ডেমোক্রেটিক ট্রানজিশন। বাকি 40 ভাগ দেশ কিন্তু ব্যর্থ হয়েছে, তারা কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে উত্তরণ ঘটাতে পারেনি। তো আমরা কি 60-র মধ্যে ঢুকবো নাকি 40-র মধ্যে ঢুকবো, এটা কিন্তু দেখবার বিষয়। আসলে খুব বেশি আশাবাদী চরিত্র আমরা কিন্তু দেখছি না। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশের বর্তমান অবস্থা কি, আমি একটা শব্দ বলি, এটাকে বলে কাফকায়েস্ক। কাফকায়েস হচ্ছে চেকোস্লোভাকিয়ান একজন রাইটার, তার নাম হচ্ছে কাফকা, ফ্রানস কাফকা, যিনি মেটামরফোসিস লিখেছিলেন, ট্রায়াল লিখেছিলেন, বিফোর ল, এসব বই লিখেছিলেন। তার গল্পগুলো যদি আপনি পড়েন, বইগুলো যদি পড়েন, এত ভয়ঙ্কর, এত বিষাদময় এবং এত অনিশ্চয়তায় ভরা, এত ডার্ক, এত এন্ট্রপি, এত আনসার্টেনটি। কী হবে সে জানে না। যে তার 3 বোনকে একটু পরে মেরে ফেলা হবে, এবং সত্যি মেরে ফেলা হয়েছে। তারপরে দ্বিতীয় মহাযুদ্ধ আসলো, সে ইহুদি ধর্মের ছিল, তাকে কিভাবে তার পরিবার নির্যাতন, এরকম একটা আবহ। যুদ্ধটা আসবে অনেক পরে, তার আগে একটা অনিশ্চয়তার অবস্থা, যে প্রত্যেকের শত্রু, কেউ কাউকে বিশ্বাস করছে না। এখন বাংলাদেশ আবার মনে হচ্ছে একটা কাফকায়েস্ক অবস্থার অনিশ্চয়তা। আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু। ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি। এটা টমাস হবসের একটা কথা ছিল, যে মানুষ মূলত খারাপ, পচা, বাজে, শর্ট, ব্রুটিশ, লোনলি, মানে ওয়ার এগেনস্ট অল। প্রত্যেকের সঙ্গে আমরা যেন যুদ্ধে অবতীর্ণ। তো বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে আমার কেউ কাউকে বিশ্বাস করছে না। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে বিশাল অনৈক্য, ঐক্যমত কমিশনের সঙ্গে অন্য পলিটিক্যাল পার্টির বিশাল দূরত্ব তৈরি হয়েছে। নাগরিক সমাজের মধ্যে অনেকগুলো বিভাজন তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে অনেক বড় পলিটিক্যাল পার্টির দূরত্ব তৈরি হয়েছে। নতুন যে নবগঠিত এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব হয়েছে, জামাতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব হয়েছে। এটা কিন্তু একসঙ্গে আন্দোলন করেছে। তো 5 তারিখের পরে যখন অভিন্ন একটা লক্ষ্য নিয়ে তারা আন্দোলন করেছে, তারা এক ছিল। 5 তারিখের পরেই ঐক্যটা বিনষ্ট হয়ে গেছে। এই সরকারের বড় ব্যর্থতা হচ্ছে এই ঐক্যটা ধরে রাখার ক্ষেত্রে তারা কাজ করতে পারে না। এটা হচ্ছে প্রধান, আমার যেটা মনে হয় সরকারের উচিত ছিল এই ঐক্যটা যে কোনো মূল্যে এদের মধ্যে ধরে রাখার জন্য কাজ করা। সে উদ্যোগ কাজ কিন্তু আমরা দেখিনি। তাদের এই বিভাজনের কারণেই, যেহেতু সবাই ভাবছে যে প্রত্যেকে আলাদা হয়ে গেছে, সবাই বিচ্ছিন্ন, কাজে যে কি একটা বাংলা প্রবাদ আছে এরকম, যে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। তো যত বেশি কেওটেক থাকবে, যত বেশি এলোমেলো থাকবে, যত বেশি গভর্নেন্স কম থাকবে, তত চুরি, চাঁদাবাজি, লুটপাট, মব সন্ত্রাস করা কিন্তু সম্ভব। এটা আমরা বলি যে মিস গভর্নেন্স ইজ প্রফিটেবল। ভয়ঙ্কর শব্দ, মিস গভর্নেন্স ইজ প্রফিটেবল। যত অনিয়ম থাকবে, যত কুশাসন থাকবে, সুশাসনের যত অনুপস্থিতি, তত একদল লোকের জন্য এটা লাভজনক। ব্যাংকিং সেক্টর আমরা দেখেছি, গভর্নেন্স ছিল না, ব্যাংকগুলো খালি করে ফেলেছে। আমাদের সড়কে দেখেন যারা বাস চালায়, মালিক টালিক, এদের মধ্যে কিন্তু কোনো গভর্নেন্স জায়গা নাই। ফলে কি হচ্ছে, যে কোনো মূল্যেই তারা রুটে বাস চালাচ্ছে, মানুষকে মারছে এবং তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করছে। তো এই মিস গভর্নেন্সের মধ্যে আমরা আছি আসলে। না, আমি এটি বলছিলাম যে গাজীপুর যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, প্রচুর ফ্যাক্টরি, প্রচুর শিল্প কারখানা ওইখানে আছে, এবং হাজার হাজার কোটি টাকার সেখানে লেনদেন হয়, ট্রানজ্যাকশন হয়। এবং এর মধ্যে কিছু কিছু সাংবাদিক সম্পর্কে আগেও জানতাম, তারাও এইসব সিন্ডিকেটের পার্ট, জুট ব্যবসা, এইগুলোর মধ্যে পার্ট। কিন্তু যেহেতু সাংবাদিকরা 16 বছরে আমরা দেখেছি যে স্বৈরাচারীর এক ধরনের দোসর হিসেবে কাজ করেছে, স্থাবক হিসেবে কাজ করেছে। প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সগুলো দেখলে বোঝা যায় যে স্থাবকতা কীভাবে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। পরে সাংবাদিকদের প্রতিও মানুষের কিন্তু আস্থার জায়গাটা অনেকখানি নষ্ট হয়ে গেছে, বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। ফলে যেটা হচ্ছে, অনেক যারা সত্যিকারের সাংবাদিক, যারা ইনোসেন্ট সাংবাদিক, যারা সত্যি সত্যি তার পেশার প্রতি দায়িত্বশীল থেকে কাজ করতে চায়, তারাও কিন্তু টার্গেটের মধ্যে পড়ে গেছে, তারাও হুমকির মধ্যে পড়ে গেছে। এবং আমরা দেখেছি যে এই 5 তারিখের পরে অসংখ্য সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে। মালিকগুলো হয়তো রয়ে গেছে, কিন্তু প্রচুর সাংবাদিক কিন্তু চাকরি হারা হয়ে গেছে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। এবং সাংবাদিকদের মধ্যে সেলফ সেন্সরশিপে কাজ করে, যে আমি কি বলতে পারবো, কি বলতে পারবো না, আমার মালিকের ব্যবসার সঙ্গে বর্তমান সরকারের কি হবে, কিংবা যে সরকার সামনে আবার আসবে নির্বাচিত হয়ে, তার স্বার্থের বিরুদ্ধে কি আমি আসলে বলছি, এই বিষয়গুলোও কাজ করে। এবং যেটা বললাম যে মাস্তানতন্ত্র যা মব সন্ত্রাস করে, তারা এতটাই ডেসপারেট এবং বেপরোয়া, তারা সাংবাদিক, সাধারণ মানুষ, নারী হোক, সনাতন হোক, কোনো কিছুই তারা আসলে মানছে না। দে আর সো ডেসপারেট। এর সঙ্গে একইভাবে যে পুলিশের মোরাল অথরিটি নষ্ট হয়ে যাওয়া, সরকারের সঙ্গে যৌথ বাহিনীর যে সমন্বয়হীনতা, এই একটা কেওটিক অবস্থার মধ্যে, যেটা আমি বললাম, এই একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে এই সমস্ত কিছুই, হত্যাকাণ্ড বলেন, লুটপাট বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড বলেন, মনে করছে যে করে পার পাওয়া যাবে।
আমাকে সে পুলিশ অ্যারেস্ট করবে না। ইভেন সত্য যদি এটা মিডিয়াতে না আসে, আমরা দেখেছি মিডিয়াতে যদি ভাইরাল না হয়, সোশ্যাল মিডিয়া মানুষ যদি চিৎকার চেঁচামেচি না করে, এই ঘটনাগুলো কিন্তু কিছু হয় না, তাকে ধরাও হয় না, চার্জশিটও দেওয়া হয় না, বিচার আদালত কিছুই কিন্তু হয় না। বেছে বেছে যে ঘটনাগুলো খুব ভাইরাল হয়, খুব চাউর হয়ে যায়, আমি দেখেছি সরকার কিংবা পুলিশ সেইখানে গিয়ে তারা একটু তৎপর হয়। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি খুব বেশি তৎপরতা দেখবেন না। এইটা কিন্তু একটা সোশ্যাল সাইকির মধ্যে কাজ করে যে যদি কেউ না জানে, মিডিয়া যদি না আসে, যদি কোনো মেসেজ ভাইরাল না হয়, তাহলে আমি হয়তো করে পার পেয়ে যাব। যে মেরেছে সে বুঝতে পারলে যে এবার ভিডিও করা হচ্ছিল, সে হয়তো মেরে চলেই যেতে পারতো। তো সেই কারণে আমি বলছি যে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা সময়ের মধ্যে আমরা আসলে পার করছি। আমার মনে হয় যে নির্বাচনটা খুব দরকার, যে ঘোষণা হয়েছে বেশি দেরি করা ঠিক হবে না। কারণ নির্বাচন যত দেরি হবে তত কিন্তু এই কেওটিক অবস্থা বাড়বে। মানুষ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চায়, ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারকে দেখতে চায়। তাদের কিন্তু একটা মোরাল অথরিটি হবে যে আমি 60% ভোট নিয়ে সরকার গঠন করেছি, তার কথা শুনতে কিন্তু পুলিশ বাধ্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুনতে কিন্তু বাধ্য, এবং তার আন্ডারে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে কিন্তু সেনাবাহিনী অপারেট করে। সেটাও কিন্তু একটা কাজ করে যে এই সরকারের সঙ্গে যে আমি কাজ করবো, এরা কি আমাকে পদ প্রমোশন দিতে পারবে, এরা কি আমাকে দীর্ঘমেয়াদী রাখতে পারবে, এরা তো আর 6 মাস 7 মাস আছে। ফলে আমলা দেখবেন যে আমলা বিদ্রোহের অনেক নমুনা আমরা দেখেছি, আনসার বিদ্রোহ দেখেছি, পুলিশরাও ঠিকমতো কাজ করছে না, সেনাবাহিনীর সঙ্গেও সরকারের অনেক দূরত্বের খবর কিন্তু আমরা পেয়েছি। এবং যে সমন্বয়কের কথা বলি, পলিটিক্যাল পার্টির কথা, মানে কেউই ঠিক আস্থায় নিতে পারছে না। তারা এমন একটা জায়গায় দেখতে চায় যারা দীর্ঘমেয়াদে তাকে সাপোর্ট দিতে পারবে, তাকে রক্ষা করতে পারবে, তাকে প্যাট্রোনাইজ করতে পারবে। সেরকম একটা নির্বাচিত রাজনৈতিক সরকার খুব দরকার। না হলে তো এই ফাঁক দিয়ে অনেক মানুষ সন্ত্রাসের শিকার হবে, মিটফোর্ডের মতো, আমাদের বিশ্বজিতের মতো, কিংবা গাজীপুরের সাংবাদিক তুহিনের মতো। সেটা যত কমানো আমরা যদি চেষ্টা করতে চাই, আমার মনে হয় যে নির্বাচনটা খুব আয়োজন এবং ওই দিকে চলে যাওয়া দরকার। নির্বাচনের আওয়াজটা যখন বাড়বে, তখন দেখবেন যে এই সন্ত্রাস এগুলো অনেকখানি কমে যাবে। আসলে প্রথমে যে মব সন্ত্রাস ছিল, কিন্তু আতঙ্কটা ছিল না।